আইপিএস অফিসার মহিলাটি বলে উঠলেন, আমার বাসায় কাজ নেবে, বেতনের দ্বিগুণ অর্থ প্রদান করব। সেই পিয়ন যুবকটি কল্পনাতেও আনেনি যে পূর্বের ঘটনাগুলো কতটা অপ্রত্যাশিত ছিল। বন্ধুরা, রাজস্থানের জয়পুর জেলার কেন্দ্রীয় তহসিল প্রতিদিনের মতোই হট্টগোলে ভরপুর থাকত। কাগজপত্রের শব্দ, কর্মকর্তাদের তর্কবিতর্ক এবং বাইরে সারিতে অপেক্ষায় থাকা মানুষজনের অধৈর্যতা সমস্ত কিছু একসাথে চলমান থাকত। এই জটিলতার মাঝখানে অমিত যাদব প্রতিদিন সকালে সকলের আগে উপস্থিত হতো। সে তহসিলের পিয়ন ছিল। কাজ ছোট হলেও তার সততা ছিল অত্যন্ত মহান। অমিতের বেতন খুব সামান্য ছিল, সেই অর্থেই সংসার চালাত। মায়ের ওষুধ কেনা হতো এবং মাসের হিসাব কোনো রকমে সম্পূর্ণ হয়ে যেত। তার মা লক্ষ্মী প্রায়শই বলতেন, বাবা, চাকরি ছোট হলে কি হবে, হৃদয়কে বড় করে রাখ। অমিত সেটাই অনুসরণ করত, কোনো বিতর্ক ছাড়াই, কোনো চালাকি ছাড়াই। সেদিন তহসিলে উত্তেজনা একটু বাড়তি ছিল। নতুন আইপিএস কর্মকর্তার প্রথম পরিদর্শন ছিল। নাম ছিল প্রিয়া সিং। তীক্ষ্ণ নজর, সরাসরি কথা এবং মুখমণ্ডলে কাউকে সন্তুষ্ট করার প্রয়াস নেই। তিনি কাগজপত্র পরীক্ষা করছিলেন, প্রশ্ন করছিলেন এবং উত্তর মনোযোগ সহকারে শুনছিলেন। একটি কাগজপত্র পাওয়া যাচ্ছিল না। কর্মচারীরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করল। পরিস্থিতি অদ্ভুত হয়ে উঠল। তখনই অমিত নীরবে আলমিরা খুলল এবং কাগজপত্র বের করে এগিয়ে দিল। ম্যাডাম, এই কাগজপত্রটাই গতকালই রাখা হয়েছিল। প্রিয়া প্রথমবার অমিতের দিকে মনোযোগ সহকারে তাকালেন। তোমার নাম? অমিত যাদব ম্যাডাম। তুমি জানতে এটা এখানেই রাখা আছে? হ্যাঁ ম্যাডাম, আমি নিজেই রেখেছিলাম। ঠিক এই একটি মুহূর্ত ছিল। প্রিয়া আগে চলে গেলেন, কিন্তু অমিত তার চিত্তে রয়ে গেল। সন্ধ্যাকালে যখন অফিস খালি হচ্ছিল, প্রিয়া অমিতকে থামালেন। ১ মিনিট। অমিত ভীত হয়ে গেল। পিয়নকে এভাবে থামানো সাধারণত কোনো অভিযোগের ইঙ্গিত হয়। জি ম্যাডাম, প্রিয়া সরাসরি বললেন। আমার বাসায় কিছু কাজ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বাইরের জিনিসপত্র আনা, ছোট ছোট কাজ করতে পারবে? অমিত মাথা নত করে নিল। জি ম্যাডাম, করে দেব। তোমার বেতন কত? অমিত জানালো। প্রিয়া বললেন, আমার এখানে এসে কাজ করলে দ্বিগুণ পাবে। অমিত বিস্মিত হয়ে গেল। সে কখনো চিন্তা করেনি যে কোনো কর্মকর্তা এভাবে সরাসরি কথা বলবেন। দ্বিগুণ বেতন মানে মায়ের উন্নত ওষুধ, ঘরের ভাড়া সময়মতো এবং একটু আরাম। কিন্তু অমিতের মনে আশঙ্কাও ছিল। ম্যাডাম, লোকজন কি বলবে? প্রিয়া থামলেন না, বললেন, লোকজন সব পরিস্থিতিতেই কিছু না কিছু বলে। কাজ সততাপূর্ণ কিনা সেটাই প্রধান কথা। অমিত নীরব হয়ে গেল। সে জীবনে অনেকবার মানুষের কথা শুনেছে, কিন্তু আজ প্রথমবার কেউ তার অসহায়তা নয়, তার ক্ষমতা দেখেছে। বাসায় গিয়ে সে মাকে জানালো। লক্ষ্মী কিছুক্ষণ নীরব থেকে বললেন, যদি উদ্দেশ্য শুদ্ধ থাকে তাহলে ভয় করিস না, ঈশ্বর পথ নিজেই তৈরি করে দেন। পরের দিন অমিত আইপিএস কলোনিতে পৌঁছল। বড় গেট, কড়া নিরাপত্তা এবং ভিতরে সাধারণ একটি ঘর। কোনো প্রদর্শনীয় জাঁকজমক নেই, কোনো গোলমাল নেই। প্রিয়া শুধু এটুকু বললেন, কাজের চেয়ে সময়ের পাবন্দি বেশি গুরুত্বপূর্ণ। অমিত কাজ শুরু করল। ঝাড়ু দেওয়া, জিনিসপত্র সাজানো, কাগজপত্র সবকিছু ঠিক তেমনই যেমন অফিসে করত, শান্তভাবে এবং নিখুঁতভাবে। প্রিয়া মাঝে মাঝে তাকে বই পড়তে দেখতেন। তুমি পড়াশোনা করো? জি ম্যাডাম, চেষ্টা করি। প্রিয়া কিছু বললেন না, কিন্তু তার চোখে একটি সিদ্ধান্ত গড়ে উঠছিল। এদিকে তহসিলে কথা ছড়াতে শুরু করল। শুনেছ, পিয়ন আইপিএসের বাসায় কাজ করছে, দ্বিগুণ বেতন পাচ্ছে। বিজয় শর্মা নামে এক সিনিয়র কর্মচারী এসব শুনে জ্বলে উঠল। তার মনে হল যে সম্মান তার প্রাপ্য ছিল তা একটি পিয়ন পাচ্ছে। অমিত এসব কথা থেকে দূরে নিজের কাজে মগ্ন থাকত। সে জানত না যে এই দ্বিগুণ বেতন শুধু সুবিধা নয়, একটি পরীক্ষাও, আর এই পরীক্ষা তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হতে চলেছে। অমিত সম্মত তো হয়ে গিয়েছিল, কিন্তু সে অনুমান করতে পারেনি যে এই সিদ্ধান্ত তার সমগ্র জীবনের দিক পরিবর্তন করে দেবে। পরের দিন সকালে অমিত নির্ধারিত সময়ের আগেই আইপিএস কলোনিতে পৌঁছে গেল। গেটে দাঁড়িয়ে থাকা প্রহরীর নাম জিজ্ঞাসা করল, তালিকা দেখল এবং ভিতরে প্রবেশ করতে দিল। অমিতের কাছে এসব নতুন লাগছিল, কিন্তু তার পায়ে কোনো দ্বিধা ছিল না। সে কাজের জন্য এসেছিল, করুণা গ্রহণ করতে নয়। প্রিয়া সিং আগেই জেগে উঠেছিলেন। সাধারণ পোশাক, গোছানো চুল, টেবিলে কাগজপত্র। তিনি কোনো ভূমিকা ছাড়াই বললেন, বাসা ছোট, কাজ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো প্রদর্শনীয় নেই, কোনো অতিরিক্ত প্রত্যাশা নেই। অমিত মাথা নাড়ল। জি ম্যাডাম। কাজ শুরু হল। ঝাড়ু, মোছা, বাগান, জলের ট্যাঙ্ক সবকিছু ক্রমানুসারে। প্রিয়া মাঝে মাঝে দেখতেন, কিন্তু মন্তব্য করতেন না।
তিনি কাজের গতির চেয়ে কাজের উদ্দেশ্য বেশি পর্যবেক্ষণ করছিলেন। দুপুরে প্রিয়া তাকে থামালেন। খাবার খেয়েছ? অমিত বিস্মিত হল। জি, বাসা থেকে খেয়ে এসেছি। প্রিয়া প্লেট এগিয়ে দিলেন। এখানে কাজ করলে ক্ষুধার্ত থাকবে না। অমিত একটু দ্বিধা করল, তারপর বসে পড়ল। এটাই প্রথমবার ছিল যখন কোনো কর্মকর্তা তাকে মানুষের মতো বসিয়েছিলেন, কর্মচারীর মতো নয়। খেতে খেতে প্রিয়া জিজ্ঞাসা করলেন, পড়াশোনা কত দূর? দ্বাদশ শ্রেণী, অমিত বলল। আরও চিন্তা করেছিলাম, কিন্তু পরিস্থিতি। প্রিয়া কথা শেষ করতে দিলেন না। পরিস্থিতি পরিবর্তন করা যায়। অমিত বুঝতে পারল না এর অর্থ কী, কিন্তু এই বাক্যটা তার মনের ভিতরে গেঁথে গেল। অফিসে সেদিন খুব উত্তেজনা ছিল। বিজয় শর্মা চায়ের দোকানে কথা তুলল। শুনেছ, পিয়ন এখন আইপিএসের বাসার লোক হয়ে গেছে। কেউ হেসে বলল, দ্বিগুণ বেতন পায় তো? বিজয় শর্মার চোখে ঈর্ষা স্পষ্ট ছিল। তার মনে হল যে ঘনিষ্ঠতা সে বছরের পর বছরেও পায়নি, তা একজন পিয়ন পেয়ে গেল। পরের কয়েকদিনে অমিতের রুটিন স্থির হয়ে গেল। সকালে তহসিল, বিকেলে আইপিএস কলোনি। কাজের পর সে সেখানেই বসে বই পড়ত। প্রিয়া তাকে সংবিধানের একটি পুরনো অনুলিপি দিলেন। বললেন, পড়ো, প্রশ্ন বোঝার আগে নিয়ম বোঝা জরুরি। অমিত রাতে মাকে ফোন করত। মা, এখন ওষুধ সময় মতো পাওয়া যাবে। লক্ষ্মীর গলা ধরে আসত, ঈশ্বর ভালো করুক। শহরে কথা বাড়তে থাকল। কেউ বলতো, নিশ্চয়ই কিছু অনিয়ম আছে। কেউ বলতো, একটা পিয়নের ওপর এত বিশ্বাস। প্রিয়ার কানেও এসব পৌঁছল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া জানালেন না। তিনি জানতেন, শোরগোল তারাই করে যাদের কাছে কোনো কাজ নেই। এক সন্ধ্যালে বিজয় শর্মা ইচ্ছে করে অমিতকে দেরি পর্যন্ত আটকে রাখল। কাগজপত্রের বাহানায় বিদ্রুপের সুরে বলল, এখন বড় কর্মকর্তাদের ওখানে ওঠা বসা, কাজও তো বড় চাই। অমিত কিছু বলল না। সে কাগজপত্র রাখল এবং বেরিয়ে গেল। চুপ থাকা তার কোনো অস্ত্র ছিল না, ওটা তার স্বভাব ছিল। সেই রাতে প্রিয়া অমিতকে ডাকলেন। অফিসে কোনো সমস্যা? অমিত সত্যিটা জানাল, কারো নাম না নিয়েই। প্রিয়া বললেন, মনে রেখো, সততা শব্দ করে না, কিন্তু লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অমিত বুঝে গেল এটা সতর্কতা ছিল, ভয় নয়। পরের দিন একটা ছোট ঘটনা ঘটল। তহসিলে এক আবেদনকারীর কাগজপত্র হারানোর অভিযোগ অমিতের ওপর এলো, সেই বিজয় শর্মার টেবিল থেকেই। অমিত শান্ত হয়ে বলল, আমি কাগজপত্র নিইনি। বিজয় শর্মা বলল, দেখা যাবে। বিষয়টা উপরতলায় পৌঁছাল, তদন্ত বসল। অমিত সব সহযোগিতা করল। কাগজপত্র বিকেলে সেই আলমিরা থেকেই পাওয়া গেল, যেখান থেকে অমিত আগেও কাগজপত্র বের করেছিল। কিন্তু এবার তালা ঢিলা ছিল। প্রিয়া খবর পেলেন, তিনি কিছু বললেন না, শুধু লিপিবদ্ধ করলেন। তিনি এবার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছিলেন। রাতে অমিত বাসায় ফিরলে মা জিজ্ঞাসা করল, সব ঠিক? অমিত হাসল, হ্যাঁ মা। লক্ষ্মী তার মাথায় হাত রাখলেন, ভয় করিস না, সত্য ভারী হয়। পরের সপ্তাহে প্রিয়া অমিতকে একটা তালিকা দিলেন, এই বইগুলো পড়ো এবং বিকেলে আধ ঘণ্টা এখানে বসে নোট তৈরি করো। অমিত জিজ্ঞাসা করল, কেন? প্রিয়া বললেন, কারণ পরিশ্রমের পথ লম্বা হয়, কিন্তু পরিষ্কার হয়। অফিসে বিজয় শর্মা নতুন চাল চালল। সে কোনো এক বাইরের ব্যক্তিকে দিয়ে ঘুষের অর্থ অমিতের ট্রেতে রাখিয়ে দিল, ঠিক সেই মুহূর্তে যখন ক্যামেরা বন্ধ ছিল। আজ দেখব ওকে, সে নিজে নিজে বলল। সেই সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ল, পিয়ন ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। মিডিয়ায় না এলেও গুজব ছিল তীব্র। অমিতকে ডাকা হলো, সে অর্থগুলো দেখল, কিন্তু মুখমণ্ডল বদলাল না। এগুলো আমার নয়, সে বলল। সবাই এটাই বলে, উত্তর এলো। প্রিয়ার কাছে খবর পৌঁছাল। এবার তিনি কাগজপত্র দেখলেন না, মুখগুলো দেখলেন। কোন সময় কে কে ছিল, তিনি জিজ্ঞাসা করলেন। তদন্ত শুরু হলো, ফুটেজ খতিয়ে দেখা হলো, কল বিস্তারিত দেখা হলো। একে একে জট খুলতে শুরু করল। অমিত সেই রাতে অনেকক্ষণ জেগে থাকল। সে প্রথমবার বুঝল, ডবল বেতনের মূল্য অনেক বেশি। মায়ের মুখটা সামনে এলো। সে নিজেকে বলল, পিছিয়ে যাব না। শহরের কোণে কোণে এই কানাঘুষো ছড়িয়ে পড়েছিল যে একজন পিয়নের ওপর বড় অভিযোগ উঠেছে। যদিও সত্য ধীরে ধীরে নিজের পথ তৈরি করছিল। পরের দিন সকালে তহসিলের পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল। লোকজনের ফিসফাস, সবার নজর অমিতকে খুঁজছে। সে ভিতরে আসতেই আলোচনা হঠাৎ কমে গেল। কেউ সরাসরি কিছু বলল না, কিন্তু প্রত্যেকের মুখে যেন রায় লেখা ছিল। অভিযোগ উঠলেই মানুষকে আগে দোষী ধরে নেওয়া হয়, বিশেষ করে সে যদি পিয়ন হয়। অমিতকে সরাসরি কক্ষে ডাকা হলো। টেবিলের ওপর সেই অর্থগুলো রাখা ছিল যা সে স্পর্শও করেনি। এগুলো তোমার ট্রেতে পাওয়া গেছে, কর্মকর্তা বললেন। অমিত গলার স্বর উঁচু করে উত্তর দিল, আমার নয়। প্রমাণ? সত্য, অমিত বলল এবং নীরব হয়ে গেল। সেই মুহূর্তে বিজয় শর্মা বাইরে দাঁড়িয়েছিল, মুখে মেকি বিস্ময়, চোখে বিজয়ের আনন্দ। সে নিচু স্বরে কাউকে বলল,
আমি তো আগেই বলেছিলাম বেশি ঘনিষ্ঠতা ঠিক নয়। কথা ছড়াতে লাগল। প্রিয়া সিং খবর পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেখানে পৌঁছালেন। তিনি কক্ষে প্রবেশ করেই পরিবেশটা দেখলেন। ভীত মুখগুলো, নত করা নজর এবং মাঝখানে দাঁড়িয়ে থাকা অমিত। তদন্ত কিভাবে হবে তিনি জিজ্ঞাসা করলেন। নিয়ম অনুসারে উত্তর এলো। তাহলে নিয়ম থেকেই শুরু করা যাক, প্রিয়া বললেন। তিনি সময় জিজ্ঞাসা করলেন, স্থান জিজ্ঞাসা করলেন, কে ট্রে দেখেছিল, কে ক্যামেরা বন্ধ পেয়েছিল। এক একে প্রশ্ন। উত্তর আসতে থাকল, কিন্তু কোথাও না কোথাও সুতো জট পাকিয়ে যাচ্ছিল। ক্যামেরা বন্ধ হলো কিভাবে? কোনো উত্তর নেই। অমিতকে অস্থায়ীভাবে সাসপেন্ড করা হলো। আদেশপত্র পড়া হলো, শব্দগুলো ভারী ছিল। অমিত কাগজটা নিল, কোনো বিতর্ক ছাড়াই বাইরে চলে এলো। বাইরে তার মা লক্ষ্মী দাঁড়িয়েছিলেন। কেউ খবর দিয়েছিল। বাবা, আমি ঠিক আছি, অমিত বলল, কিন্তু তার গলা প্রথমবার ভারী হয়ে গিয়েছিল। সন্ধ্যা নাগাদ শহরে কথা ছড়িয়ে গেল। চায়ের দোকানে লোকেরা বলছিল, দেখলে তো, শেষমেশ বের হয়েই এলো। কর্মকর্তাদের বাসায় কাজ করার এই ফল। বিজয় শর্মা নীরব ছিল, কারণ তার বলার প্রয়োজন ছিল না। রাতে অমিত বাসায় বসে থাকল। মা খাবার সামনে রাখল, কিন্তু সে হাত দিল না। ভয় করিস না, লক্ষ্মী বললেন। সত্যি দেরিতে চলে, কিন্তু পড়ে যায় না। অমিত মাথা নাড়ল। তার ভয় ছিল না, তার মনে অন্যায়টা বিধছিল। ওদিকে প্রিয়া একা বসে কাগজপত্রগুলো দেখছিলেন। তিনি প্যাটার্নটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। ক্যামেরা বন্ধ, বাইরের লোকের কল, বিজয় শর্মার উপস্থিতি, সব এক সূত্রে গাথা হচ্ছিল। তিনি সাইবার সেলকে ডাকলেন, কল রেকর্ড আনালেন। সব নিয়নের মধ্যে থেকেই তিনি বললেন, চাপ আসবে? কেউ একজন সতর্ক করল। প্রিয়া উত্তর দিলেন, আসতে দিন। পরের দিন অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। প্রশ্ন ছিল কঠিন, স্বর কঠোর। অর্থকার? আমি জানি না কে রেখেছে, আমি নিইনি। প্রতিটি উত্তর সোজা ছিল, কোনো গল্প নেই, কোনো অজুহাত নেই। এই সোজাসাপটা ভাবটা কিছু লোকের গায়ে লাগছিল। তখনই একটা কল এলো। সেই বাইরের লোকটা ধরা পড়েছে, যে ট্রেতে অর্থ রেখেছিল। সে বয়ান দিল, নাম নিতে দ্বিধা করছিল। কে বলেছে? কয়েক মুহূর্তের স্তব্ধতার পর সে বলল, বিজয় শর্মা। কক্ষে পিন পতন নীরবতা নেমে এলো। বিজয় শর্মাকে ডাকা হলো। সে হাসার চেষ্টা করতে লাগল। মিথ্যে কথা, সে বলল। প্রিয়া শান্ত স্বরে বললেন, কল রেকর্ড কথা বলবে। রেকর্ড সামনে রাখা হলো, সময়, লোকেশন, নম্বর, সব বিজয় শর্মার। বিজয় শর্মার গলা বসে গেল। আমি শুধু, বাক্যটি আর পূর্ণ হল না। কিন্তু বিষয়টি এখানেই শেষ হল না। চাপ আসতে শুরু করল যে এটা অভ্যন্তরীণ বিষয়, কথা যেন বাইরে না যায়। প্রিয়া কাগজপত্র বন্ধ করলেন না। আইন ভিতর বাহির দেখে না, তিনি বললেন। অমিতকে তখনও পুনর্বহাল করা হয়নি। নিয়ম নিজের সময় নেয়। সে বাসায় ফিরল। মা জিজ্ঞাসা করল, কিছু বদলালো? হ্যাঁ, অমিত বলল, সত্যিটা দেখা যেতে শুরু করেছে। পরের দিন বিজয় শর্মাকে হেফাজতে নেওয়া হলো। শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। সেই সব লোক যারা কাল অভিযোগ তুলছিল, আজ তারা নীরব ছিল। ভুল হয়ে গিয়েছিল, কেউ একজন বলল। অমিত কারো দিকে তাকাল না, সে মায়ের হাত ধরল। প্রিয়া চার্জশিট তৈরি করলেন, নিয়ম পূর্ণ করলেন। কোর্টের তারিখ পড়ল। এখন ফয়সালা আদালত করবে, তিনি বললেন। অমিতের প্রথমবার মনে হল যে তার লড়াই আর শুধু তার একার নেই। এটা সেই প্রতিটি মানুষের লড়াই হয়ে গিয়েছিল, যাকে সহজ মনে করে পিষে দেওয়া হয়। আর সেই সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, অমিত কোর্ট থেকে সমন পেল, যেখানে এবার সত্যিটাকে প্রাণ খুলে বলতে হতো। কোর্টের তারিখ যত এগিয়ে আসলো, শহরের শোরগোল ততই বাড়ল। যারা কাল পর্যন্ত ফিসফাস করছিল, আজ তারা খোলাখুলি রায় দিতে লাগল। কেউ বলল, এবার দেখব সততা কত দূর যায়। কেউ বলল, কর্মকর্তাদের সামনে কে টেকে। অমিত কারো কথা শুনল না। সে প্রতিদিন নির্ধারিত সময়ে উঠত, মায়ের ওষুধ দিত এবং চুপচাপ প্রস্তুতি নিত। প্রস্তুতি শব্দের ছিল না, তথ্যের ছিল। প্রিয়া সিং কাগজপত্রগুলো ক্রমানুসারে সাজালেন। কল রেকর্ড, সিসিটিভি রিপোর্ট, বাইরের লোকটির বয়ান, প্রতিটি কড়ি নিজের জায়গায় ছিল। তিনি একটি কাগজও বাইরে যেতে দিলেন না। নিয়মের মধ্যে থেকে নিয়মের পুরো শক্তি দিয়ে কাজ করলেন। চাপ আসল, মামলা বাড়বে, বিভাগ বদনাম হবে। প্রিয়া একটাই উত্তর দিলেন, সত্য লুকিয়ে থাকলে বদনাম স্থায়ী হবে। কোর্টের দিন আসল। অমিত সাদা কামিজ পরে সাধারণ পোশাকে, মুখে ভয় নেই, চোখে ক্লান্তি ছিল। মা লক্ষ্মী তার সাথে ছিলেন, তিনি তার কাঁধে হাত রাখলেন। ধীরে বলিস, শুধু এটুকুই বললেন। অমিত মাথা নাড়াল। আদালতে বিজয় শর্মাও ছিল, উকিলের পিছনে লুকানো নজর, মুখে মেকি আত্মবিশ্বাস। সে বয়ান পাল্টে ফেলল, বলল, আমাকে ফাঁসানো হচ্ছে। জজ জিজ্ঞাসা করলেন, কল রেকর্ড?
উকিল সময় চাইলেন, জজ সময় দিলেন, কিন্তু সতর্কতার সাথে। প্রিয়া সাক্ষ্য দিলেন, স্থির কণ্ঠস্বর, সঠিক শব্দ। তিনি কাউকে ছোট করলেন না, শুধু ঘটনাগুলো তুলে ধরলেন। ক্যামেরা কোন সময় বন্ধ হয়েছিল, কে কে উপস্থিত ছিল, বাইরের লোকটির প্রবেশ কিভাবে হয়েছিল, প্রতিটি প্রশ্নের উত্তর নথিপত্রে ছিল, কাগজ কথা বলছিল। অমিতকে ডাকা হলো। তুমি অর্থ নাওনি? না। কে রেখেছে? আমি জানি না। তাহলে কিভাবে বিশ্বাস করি? অমিত বলল, আমার কাজ দিয়ে। জর্জ তার কাগজপত্র দেখলেন। গত বছরগুলোর রেকর্ড, কোনো অভিযোগ নেই। এটা ছিল মৌন প্রমাণ। বিজয় শর্মার উকিল সন্দেহ তৈরির চেষ্টা করলেন। আইপিএসের বাসায় কাজ করত। প্রিয়া মাঝখানে বাধা দিলেন না। জজ নিজেই জিজ্ঞাসা করলেন, কাজ করা কি অপরাধ? কামরায় সন্নাটা ছেয়ে গেল। পরবর্তী শুনানিতে কল রেকর্ড পেশ করা হলো। বাইরের লোকটির বয়ান পড়া হলো। সময়, স্থান, নির্দেশ সব স্পষ্ট। বিজয় শর্মার চেয়ার নড়ে উঠল। কিছু বলার আছে? সে চুপ থাকল। শহরের বাইরে বৃষ্টি শুরু হল। আদালতের ভিতরে রায়ের ভার বাড়তে থাকল। জর্জ উভয় পক্ষকে শেষ যুক্তির সুযোগ দিলেন। প্রিয়া বললেন, এই মামলা পদের নয়, প্রক্রিয়ার। অমিতের উকিল বললেন, এই মামলা ইনসাফের। রায় সংরক্ষিত রাখা হল। বাইরে ক্যামেরা লাগল। প্রশ্ন উঠল। অমিত কিছুই বলল না। মা তার হাত ধরে রাখলেন। ভয় নেই মা, অপেক্ষা। সেই রাতেই বিজয় শর্মাকে সাসপেন্ড করা হল। বিভাগীয় তদন্ত জোরদার হল। শহর প্রথমবার দেখল যে তদন্ত পিছিয়ে হটেনি। প্রিয়া কাগজপত্র বন্ধ করলেন। কাল রায়। সকালে আদালত আবার পূর্ণ হল। জজ কাগজপত্র খুললেন। কামরায় সদার শ্বাস থমকে গেল। আর যেমনি জজ পড়তে শুরু করলেন, অমিত চোখ বন্ধ করে নিল। কারণ এখন শব্দ নয়, সত্য কথা বলতে যাচ্ছিল। তাই প্রতিটি নজর সেই একটি কণ্ঠস্বরের উপর টিকেছিল, যা কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো জীবনের দিশা ঠিক করতে যাচ্ছিল। জজ রায় পড়তে শুরু করলেন। শব্দগুলো ওজনে ভারী ছিল, কিন্তু তাদের প্রভাব ছিল তীব্র। আদালত পরিষ্কারভাবে জানাল যে অমিত যাদবের বিরুদ্ধে লাগানো ঘুষের অভিযোগ মিথ্যে এবং ষড়যন্ত্র করে সাজানো হয়েছিল। কল রেকর্ড, সিসিটিভি রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান এই প্রমাণ দেয় যে অর্থগুলো ইচ্ছা করে অমিতের ট্রেতে রাখা হয়েছিল, যাতে তাকে ফাঁসানো যায়। এই শব্দগুলো প্রতিধ্বনিত হতেই অমিত ধীরে ধীরে চোখ খুলল। তার শ্বাস হালকা হল। মা লক্ষ্মীর আঙুলগুলো এখনও তার কাঁধের উপর ছিল, কিন্তু তাতে কোনো কম্পন ছিল না। তার চোখ ভরে আসল, কিন্তু মুখে স্বস্তি ছিল। জজ আরও বললেন যে বিজয় শর্মা নিজের পদের অপব্যবহার করেছে এবং একজন নির্দোষ কর্মচারীকে বদনাম করার চেষ্টা করেছে। আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল এবং বিভাগকে নির্দেশ দিল যেন তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কোর্টরুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই সব মানুষ যারা একসময় ফিসফাস করে অমিতের ওপর প্রশ্ন তুলছিল, এখন তারা মাথা নিচু করে বসেছিল। কোনো তালি বাজল না, কোনো শোরগোল হল না। এই জয় চিৎকারের ছিল না, ভরসার ছিল। অমিতকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করা হল। তার চাকরি ফিরিয়ে দেওয়ার এবং তাকে মানসিক যন্ত্রণার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আদেশও পড়া হল। জজ একটি বাক্য আরও যোগ করলেন, সততা পদ দিয়ে নয়, চরিত্র দিয়ে চেনা যায়। এই বাক্যটি যেন কামরার ভিতরে অনেকক্ষণ প্রতিধ্বনিত হতে থাকল। প্রিয়া সিং কাগজপত্র বন্ধ করলেন। তার মুখে কোনো দম্ভ ছিল না, শুধু সন্তোষ ছিল। তিনি কারো দিকে তাকালেন না, শুধু নিজের জায়গা থেকে উঠলেন। বাইরে বের হওয়ার সময় এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, ম্যাডাম, চাপ ছিল? প্রিয়া শুধু এটুকুই বললেন, চাপ সবসময় থাকে, প্রশ্ন হল আমরা নতি স্বীকার করি কিনা। অমিত আর তার মা বাইরে আসলেন। সামনে ক্যামেরা ছিল, মাইক এগিয়ে আসল। কিছু বলবেন? অমিত মাথা নাড়ল, আজ নয়। লক্ষ্মী তার হাত ধরে নিলেন। এই হাত এখন আর কাঁপছিল না। শহরে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে সেই সব লোক যারা কাল পর্যন্ত বলছিল যে পিয়ন আবার কি প্রমাণ করবে, আজ তারা বলছিল, ভালো হয়েছে, না হলে কারও ভরসাই থাকত না। কেউ কেউ চুপচাপ নিজেদের কথা ফিরিয়ে নিল, কেউ কেউ ক্ষমা চাইল। অমিত কাউকে কিছু বলল না, তার কারও স্বীকৃতির প্রয়োজন ছিল না। পরের দিন তহসিলে অমিত ফিরল। সেই করিডোর, সেই টেবিল, কিন্তু পরিবেশ পাল্টে গিয়েছিল। অনেক লোক দাঁড়িয়ে তাকে পথ দিল। কেউ কেউ মাথা নিচু করে নমস্কার করল। বিজয় শর্মার চেয়ার খালি ছিল। অমিত তার পুরনো ট্রেটি তুলে নিল। সে ওটার দিকে তাকাল, তারপর হাসল। এটি সেই ট্রে যা তাকে বিপদে ফেলেছিল, এবং এটি যা সত্য বের করে আনার পথও করে দিয়েছিল। দুপুরে প্রিয়া তাকে ডাকলেন। তোমার কাজে ফেরার আদেশ এসে গেছে, তিনি বললেন। অমিত ধন্যবাদ জানাল। প্রিয়া আরও যোগ করলেন,
আর পড়াশোনা? অমিত প্রথমবার দ্বিধা ছাড়া বলল, চালিয়ে যাব। প্রিয়া একটি কাগজপত্র এগিয়ে দিলেন। এটা সন্ধ্যাকালীন ক্লাসের ফর্ম, আমি কথা বলে নিয়েছি। অমিতের চোখ ভিজে আসল। ম্যাডাম, প্রিয়া কথা কেড়ে নিলেন। পরিশ্রম তোমার, সাহায্য শুধু পথ দেখায়। বাসায় ফেরার সময় অমিত মাতে জিজ্ঞাসা করল, ভয় লেগেছিল? লক্ষ্মী বললেন, ভয় তো তখন লাগে যখন সত্য থাকে না। কিছুদিন পর বিজয় শর্মাকে সাজা শোনানো হল। জেলে যাওয়ার সময় সে নজর সরিয়ে নিল। শহর দেখল, কিন্তু কেউ শোরগোল করল না। সম্ভবত সবাই বুঝে গিয়েছিল যে মন্দের শেষ চিৎকারে নয়, প্রক্রিয়ায় হয়। অমিতের জীবন এখনও সাধারণ ছিল, কিন্তু তার চলায় কোনো কুঁজো ভাব ছিল না। সে সকালে কাজ করত, সন্ধ্যায় পড়ত এবং রাতে মায়ের পাশে বসে খাবার খেত। দ্বিগুণ বেতন এখনও মিলত, কিন্তু তার চেয়েও বেশি সে পেয়েছিল ভরসা। এক সন্ধ্যায় সে আইপিএস কলোনিতে গেল। প্রিয়া নিজন বারান্দায় বসেছিলেন। সব ঠিক? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, অমিত বলল, এখন সব ঠিক। প্রিয়া মাথা নাড়লেন। মনে রেখো, সততার দাম দেরিতে পাওয়া যায়, কিন্তু পাওয়া অবশ্যই যায়। অমিত যাওয়ার সময় বলল, ম্যাডাম, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। প্রিয়া শান্ত স্বরে বললেন, আমি আমার কাজ করেছি। রাতে অমিত বাসায় ফিরল। মা প্রদীপ জ্বাললেন। আজ শান্তি আছে, তিনি বললেন। অমিত প্রদীপের শিখার দিকে তাকাল। তার মনে হল এই শিখাটা সেই সত্যের মতো, ছোট কিন্তু অটল। শহর ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে গেল, কিন্তু একটি কথা বদলে গিয়েছিল। মানুষ এখন জানত যে যদি সত্যের সাথে কেউ দাঁড়ায়, তাহলে বড় বড় চেয়ারও নড়তে পারে। আর অমিত সেই রাতে ঠিক করল যে সে কখনো নিজের সততাকে সওদা করবে না, কারণ সে দেখে নিয়েছিল যে সত্য একা হলেও হারে না। বন্ধুরা, এই গল্প থেকে একটি কথা স্পষ্ট হয়, সততা পথ দেখে না আর অন্যায় ভয় দেখে না। অমিতের কাছে না শক্তি ছিল না পরিচয়, তবুও সে পিছিয়ে যায়নি, কারণ তার কাছে সত্য ছিল। আর প্রিয়া দেখালেন যে উর্দির আসল সম্মান আদেশ দিয়ে নয়, ইনসাফ দিয়ে হয়। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি যদি অমিতের জায়গায় হতেন, তাহলে কি ঘুষের মিথ্যে অভিযোগের পরও সত্যের সাথে দাঁড়িয়ে থাকতে পারতেন, নাকি সমাজের ভয়ে চুপ থাকা সহজ মনে হতো? আর আপনি যদি প্রিয়ার চেয়ারে হতেন, যেখানে চাপ, বদনাম আর বদলির হুমকি ছিল, তাহলে কি আপনিও নিয়মের ঊর্ধ্বে উঠে সত্যের স্বাদ দিতেন, নাকি কাগজপত্র চাপা দিয়ে এগিয়ে যেতেন? কমেন্টে সততার সাথে জানান, অমিত সঠিক ছিল নাকি পরিস্থিতির সামনে নতি স্বীকার করা বুদ্ধিমানী হতো? আর প্রিয়ার মতো কর্মকর্তা আজ কতটা জরুরি? আর যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একে এখানেই থামিয়ে দেবেন না। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।